বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, সিরিয়া সহ বিশ্বের ৭২টি দেশের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৪ সালে। এগুলোর মধ্যে বেশিরভাগই ছিল বিতর্কিত। তবে বিক্ষোভ ও অভ্যুত্থানের মুখে ক্ষমতাসীন সরকারের পতন দেখল বাংলাদেশ ও সিরিয়ায়। ৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে অস্বচ্ছতা, পক্ষপাত সহ নানা কারণে এ নির্বাচন ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এটি ছিল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার অধীনে টানা তৃতীয় সংসদ নির্বাচন। একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে গেল জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা আন্দোলন শুরু করলে ব্যাপক দমন-পীড়ন চালানো হয়। তখন শান্তিপূর্ণ এই আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ৫ আগস্ট সব বাধা উপেক্ষা করে ছাত্র জনতা গণভবনের দিকে পদযাত্রা শুরু করলে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তবে এর আগে টানা ১৫ বছর সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দাবি করেন দেশ পরিচালনায় বাবার পথই তিনি অনুসরণ করেছেন। প্রায় একই ধরনের পরিণতি হল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর তিনি ক্ষমতায় বসেন ২০০০ সালের ১৭ জুলাই। এর আগে প্রায় ৩ দশক দেশ শাসন করেন হাফেজ আল আসাদ। অবশ্য বাশার যে প্রেসিডেন্ট হবেন তার সম্ভাবনা ছিল একেবারে ক্ষীণ, কারণ উত্তরাধিকার সূত্রে প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল তার বড় ভাইয়ের। ফলে রাজনীতি থেকে দূরেই ছিলেন বাশার। মেডিকেল স্কুল থেকে স্নাতক শেষ করে সিরিয়ার সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবে পেশা জীবন শুরু করেন। তবে সবকিছু বদলে যায় ১৯৯৪ সালে। সে বছর বাশারের বড় ভাই বাশের একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এর ঠিক ১ মাসের মধ্যেই বাশার সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন। দেশ ত্যাগের আগে তারা ২৪ বছর প্রেসিডেন্ট ছিলেন আসাদ। তার শাসনামলের এই দীর্ঘ পথ ছিল বিক্ষোভ, সংঘর্ষ, গৃহযুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের মতো ভয়াবহ ঘটনায় মোড়ানো। ফলে দেশটির লাখ লাখ মানুষ অন্য দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ ও সিরিয়া উভয় দেশেই গণতন্ত্র প্রচলিত, তবে তা ছিল শুধু কাগজে কলমে। শেখ হাসিনা কিংবা বাশার আল আসাদ কেউই কার্যত সেই পথ অনুসরণ করেননি। তারা উভয়ই হয়ে উঠেছিলেন স্বৈরশাসক। দশকের পর দশক সিরিয়ায় একটি দলই শাসন করেছে। অন্যদিকে শেখ হাসিনা গেল ১৫ বছর বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালিয়েছেন। তার আমলে বড় প্রশ্নের মুখে পড়ে গণমাধ্যমের স্বাধীনতা। দুই দেশের মানুষই জানত কি হতে যাচ্ছে আগামী নির্বাচনের ফল। সরকারের কঠোর দমন পীড়ন সত্ত্বেও শেখ হাসিনার আমলে বেশ কয়েকবার ফুঁসে উঠেছিল জনগণ, কিন্তু হাসিনা সব বিক্ষোভ আন্দোলন দমন করতে সক্ষম হন। রীতিমতো দমনে হাসিনার সহায়ক শক্তি ছিল প্রতিবেশী ভারত। তবে সব আন্দোলন দমন করতে পারলেও জুলাইয়ের অভ্যুত্থান সামাল দিতে পারেননি তিনি। বাশার আল আসাদের পতনের প্রেক্ষাপটটা সামরিক। তার দমনপীড়ন ২০১১ সাল থেকে যে গৃহযুদ্ধের জন্ম দিয়েছিল তারই চূড়ান্ত পরিণতি। সে বছর আরব বসন্তের অনুপ্রেরণায় সিরিয়াতেও রাজনৈতিক সংস্কার ও বিভিন্ন নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সিরীয়রা আন্দোলন শুরু করেন। ১৯৬৩ সাল থেকে জরুরি অবস্থা জারি রয়েছে সিরিয়ায়, যা অবসানের দাবি জানান আন্দোলনকারীরা। এ সময় বিদেশি শক্তিগুলো সিরিয়ায় তাদের গোয়েন্দা কার্যক্রম বিস্তার করে। ফলে ওই সময়ে বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়েও জটিল ও ঘোরালো হয়ে ওঠে সিরিয়ার পরিস্থিতি। তবে ২০১১ সালের মার্চে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে থাকে নিরাপত্তা বাহিনী। আন্দোলন দমনে আরও কঠোর হন বাশার। ধীরে ধীরে শান্তিপূর্ণ আন্দোলন রূপ নেয় সহিংসতায়। সেখান থেকেই তা এমন গৃহযুদ্ধের রূপ নেয় যার ফলে উদ্বাস্তু হয়ে পড়ে লাখ লাখ মানুষ। ২০১১ সালের এপ্রিলে সিরিয়ায় আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র। তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা বাশার সরকারের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞাও দেন। অন্যদিকে বাশারের পক্ষ নেয় রাশিয়া। তবে শেষ রক্ষা হয়নি বাশার আল আসাদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত হয়ে পড়লে এবং ইরান ইসরায়েলের সংঘাতে জড়ায় লেবাননের সাম্প্রতিক যুদ্ধেও দুর্বল হয়েছে হিজবুল্লাহ। তারই সুযোগ নিয়ে ঘুরে দাঁড়ায় সিরীয় বিদ্রোহীরা।
তাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে বড় ভূমিকা রাখে তুরস্কও। ফলে এই মাসের শুরু থেকে ঝটিকা অভিযানে নামে বিদ্রোহীরা। দ্রুত গতিতে তারা একের পর এক শহর দখল করে এগুতে থাকে রাজধানী দামেস্কের দিকে। গৃহযুদ্ধ চলাকালে জনগণের বিরুদ্ধে অসংখ্য নির্মমতা চালিয়েছেন বাশার। তার সরকারের বিরুদ্ধে ৩ শতাধিকবার রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ১৫ই নভেম্বরে বেসামরিক মানুষের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগের ঘটনায় সম্প্রতি ফ্রান্সও বাশারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।